নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন, অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন, কুপকাত হলেন, সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। আবার আর এক আন্তর্জাতিক গণমাধ্যম, সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে, তিনি নিজেই বলেছেন। কেন বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, সে প্রসঙ্গে পরে আসছি। যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে, মানে আমাদের সরকারকে, সেটি আমরা খুব ভালো করে জানি। কিন্তু কেন দেখা দিলেন না, কেন সাক্ষাৎ দিলেন না, তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল। কেন সাক্ষাৎ দেয়নি বিবিসিও এটি ভালো করে জানে, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন, এটি আমার কাছে মনে হয়েছে, এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি। তার কারণ যুক্তরাজ্যে বসে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে, এবং অদ্ভুত আজগুবি সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে। যাই হোক, এই ইন্টারভিউটি মোটামুটি বড়, আমি ছোট্ট করে 1-1.5 মিনিটে একটু হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, এটি আপনার আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি? প্রধান উপদেষ্টা উত্তরে বলছেন, তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে। দেখুন, আবারও সেই একই কথা, ব্যস্ত থাকলে আর এক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে, আমাদের সরকারের দাবি তো যে এটি সরকারি সফর ছিল, সরকারি সফর হয়ে থাকলে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না, এটা হয়, সময় দিবেন না, অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না। যাই হোক, তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে, এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো, এবং তিনি পরিস্থিতি বুঝবেন, আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজিনী বৈদ্যনাথন আবারও সম্পর্ক প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনার দুজনই সমমর্যাদার, যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার, তো যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না? অধ্যাপক ইউনূসের অবাক করা উত্তর, তিনি বলছেন আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। এটা কোনো কথা? তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড, ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত, এরকমটাই তো বলতে চাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন, কি কারণে, কি উদ্দেশ্যে, কেন দরকার এসব কথাবার্তা বলার? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সেজন্যই আমি বলছি বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে, ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিবিসিও মানে কমে ছাড়বে না, আবারও প্রশ্ন করছে। রাজিনী বৈদ্যনাথন 3 নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত, তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না, তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি, সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত। আবার সে একই কথা, এগুলো বলে কি নিজেকে ঢাকার চেষ্টা করছে, নিজের লজ্জা না বললেই কি নয় এইসব শব্দ?
অ্যাভয়েড তো করতে পারতেন। এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম 11 তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন, সারা বিশ্বের মানুষ জানছে, অন্তত সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায়। আর একটি দেশের সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে কোনো খোঁজখবর না নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার শিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন, অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে। তারপর দিন তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন, দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে। যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিকুল আলম বলেন, না আমি বলেছি সম্ভবত। কেন সম্ভবত শব্দটা বলতে হবে? এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তো বুঝি যে কতটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে, তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাড়া দেননি। আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে 11টি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফর। আমরা বিব্রত বোধ করি, লজ্জা বোধ করি তারা না করলেও। এবং বিবিসির ইন্টারভিউয়ে আরও অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে, টিলু সিদ্দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিলু সিদ্দিকে দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না। তার উত্তর বরাবরই যা দিয়ে আসছেন প্রধান উপদেষ্টা ওখানে বসেও একই কথা বলেছেন যে এটি আইনগত বিষয়। যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই, যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানেও তিনি যুক্তিসঙ্গত বা যুৎসই কোনো উত্তর দিতে পারেননি। বিবিসির এই যে ইন্টারভিউটি, আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি সত্যি অবাক লেগেছে যে বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। এখন কেন দেখা দেননি কেয়ার স্টারমার? সহজ যে কথা, এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। এক নম্বর হচ্ছে টিলু সিদ্দিকী তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের টিলু সিদ্দিকী তো আর এ দেশের নাগরিক নন, তিনি তো এখন সেই দেশের নাগরিক। এবং তার দলের একজন এমপি, একজন সিটি মিনিস্টারকে যেভাবে বিব্রত করা হয়েছে, এটা তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল কেয়ার স্টারমারকে বিব্রত করেছে। এবং একই সঙ্গে যেটি গতকাল আমি আপনাদের সামনে যে রিপোর্টটি কথা বলেছিলাম, ডাউটি স্ট্রিট চেম্বার্স যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য প্রমাণ এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে, সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান কেয়ার স্টারমার, যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এসে বা তার কাঁধে পড়ছে অনেকখানি, তাদের দাবি অনুযায়ী তার সেই প্রতিষ্ঠান যেখানে অভিযোগ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তিনি কিভাবে দেখা করবেন, কিভাবে দেখা করেন এবং একেবারে পাত্তাই দেননি। বিবিসির যে প্রশ্ন তাতেও সেইটি বেরিয়ে এসেছে। তো গার্ডিয়ানের কথা বলছিলাম, যুক্তরাজ্যে অবস্থানের সময় দ্য গার্ডিয়ানকেও একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং যেখানে কদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের অনুগতদেরকে দিয়েই এরকমটি বলানোর চেষ্টা করা হচ্ছিল, একটা রব তোলা হয়েছিল 5 বছর ডক্টর ইউনূস সরকারকে দেখতে চায় বা 5 বছর ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, সেগুলো তো ধোপে টেকেনি। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে গত 10 মাসে যে অভিযোগগুলো এরই মধ্যে জমা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ বলি, মানবাধিকার লঙ্ঘন বলি বা আইনগত সব কিছু লঙ্ঘন বলি, অর্থনীতি যেভাবে ভঙ্গুর দশায় রয়েছে, পাশাপাশি আইনি যে ব্যত্যয়, বিচার ব্যবস্থা আগের মতন, এই সব কিছু মিলে যে সমালোচনার পাহাড় জমে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, বিভিন্ন সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের উন্নাসিকতা প্রকাশ পাচ্ছে, যদিও সরকার থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যে গিয়েও বলা হয়েছে সারা পৃথিবী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছেন, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন। আমরা তো দেখছি কে কতটুকু সাপোর্ট করছে। সেই জায়গাতে এইসব সমালোচনা যখন চারদিকে শুরু হয়েছে, তখন তিনি একটি নতুন বয়ান দিয়েছেন। তিনি কি বলছেন দ্য গার্ডিয়ানকে,
যে যে রাজনৈতিক উত্থান দেশটির সাবেক প্রধানমন্ত্রী পতন ঘটিয়েছিল তার 1 বছর পরেও মানুষ সরকারকে শত্রু মনে করে, অর্থাৎ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে। ব্যাখ্যা হিসেবে তিনি কি বলেছেন, যেহেতু রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশে একের পর এক নানান ধরনের অপকর্ম করে এসেছে, গণতন্ত্র হত্যা করেছে বা মানুষের যে চাওয়া সেগুলো পূরণ করতে পারেনি, সেই জায়গা থেকে মানুষ ওই মানসিকতার মধ্যেই রয়েছে যে যেই সরকারই আসুক না কেন তারা জনগণের পক্ষে কাজ করে না। এখন যে সমালোচনাগুলো উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে সেইগুলো ওই মানসিকতা থেকেই নাকি আসছে, মানে একটি লেভেল দেওয়ার চিন্তাভাবনা। এসব আওয়াজ তুলে কতটুকু লাভ হচ্ছে সরকারের আমরা জানি না, তবে দিন শেষে তাদের ঝুড়িতে যেসব অশ্বডিম্ব জমা হচ্ছে এটুকু তাদের বোঝা উচিত।